আমি সিনেমাটা দেখার খুব চেষ্টা করতেছিলাম কোথায় দেখা যায়। পরে একদিন প্রচার হলো যে চ্যানেল আইতে এটা দেখানো হবে। তো দেখতে বসলাম এবং আগাগোড়া পুরা সময় ব্যয় করে খাতা কলম নিয়ে বসে কি আছে এটাতে লেখার জন্য বসে গেলাম। ভারতের কলকাতার পশ্চিমবঙ্গের একজন বড় উপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়, তিনি লালনকে কেন্দ্র করে লালনের জীবনের উপর একটা উপন্যাস লিখেছেন। সে উপন্যাসটার নাম হলো মনের মানুষ। এই মনের মানুষ উপন্যাসটা এটার আলোকে এটাকে স্ক্রিপ্ট হিসাবে নিয়ে একটা সিনেমা তৈরি করা হয়েছে কয়েক বছর আগে। সিনেমার নামও কি মনের মানুষ। এই সিনেমাটা, এই ফিল্মটা তৈরি করেছেন, এটার পরিচালনা করেছেন কলকাতার গৌতম ঘোষ এবং গৌতম ঘোষের সাথে সহযোগিতা করেছে আমাদের বাংলাদেশের চ্যানেল আইয়ের কর্ণধার ফরিদুর রেজা সাগর সাহেবের প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। এই ইমপ্রেস টেলিফিল্ম আমাদের দেশের আর গৌতম ঘোষ এর যৌথ উদ্যোগে মনের মানুষ সিনেমা তৈরি হয়। এই সিনেমা লালন এবং বাউলদের জীবন আচারকে এই সিনেমার মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই সিনেমা যখন বের হয় তখন পত্রপত্রিকায় প্রচুর লেখালেখি হয়। লেখালেখি হলে আমার দৃষ্টি আকৃষ্ট হয় যে এত লেখালেখি হচ্ছে এটা নিয়ে, জিনিসটা কি। পরে আস্তে আস্তে দেখলাম যে এই সিনেমাটা এর কি এটা বোঝানোর জন্য একবার চ্যানেল আইয়ের জনপ্রিয় একটা অনুষ্ঠান টকশো তৃতীয় মাত্রায় এখানে আনা হয়েছে। ফরিদুর রেজা সাগর সাহেবের উপস্থাপনা অনুষ্ঠানটা চলছিল এবং সেখানে আপনার আলোচনা করার জন্য উপস্থিত হয়েছিলেন সম্ভবত গৌতম ঘোষ। তখন তিনি এই সিনেমা সম্পর্কে বলতে গিয়ে বলতেছেন যে এটা সাধারণ কোনো সিনেমা না। সিনেমা মানে হলো গান, প্রেম, পীড়িত, আলতু ফালতু এই সমস্ত না, এটা সেরকম কিছু না। এটার নামে সিনেমা হলো, এটা ভিন্ন কিছু। কি এটা? তো তিনি বলতে বলতে একটা পর্যায়ে বললেন এটা সাধারণ কোনো ফিল্ম নয়, এটা একটা ধর্মগ্রন্থ। এটা একটা কি ধর্মগ্রন্থ। কোরআন যেরকম একটা ধর্মগ্রন্থ, ইনজিল যেরকম একটা ধর্মগ্রন্থ, এই মনের মানুষ এটাও একটা কি ধর্মগ্রন্থ। এবং এই সিনেমাকে কেন্দ্র করে এই কয়েকটা বেসরকারি চ্যানেলে বেশ কয়েকদিন ধরে কয়েকজন বাউলের মূল্যায়ন সাক্ষাৎকার প্রকাশ করছিল। সেখানে একবারে প্রকাশ্যে আমি নিজের চোখে দেখেছি, প্রকাশ্যে একাধিক বাউল দাবি করছিলেন যে লালন হলেন মোহাম্মদ যেরকম আরবের নবী ছিলেন, লালন হলেন বাংলার নবী। এবং তার এই কথার সমর্থনে ওই মিডিয়ার রিপোর্টার বেশ অনেকগুলো যুক্তি খাড়া করছিলেন। ঘটনা এখানেই শেষ নয়। এরপরে দেখলাম যে পত্রিকাতে খুব গুরুত্বের সাথে প্রকাশ হলো যে এই সিনেমা দেখানো হয়েছে ভারতের প্রেসিডেন্ট তৎকালীন প্রতিভা পাতিলকে এবং তৎকালীন প্রেসিডেন্ট মনমোহন সিংকে। আচ্ছা, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী একটা দেশের, তাদের সিনেমা দেখার ফাও টাইম আছে নাকি? কিন্তু তাদেরকে দেখানো হয়েছে। এবং ভারতের আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দেখানো হয়েছে। বাংলাদেশে এই সিনেমাটা বাংলাদেশের প্রেসিডেন্টকে দেখানো হয়েছে, প্রধানমন্ত্রীকে দেখানো হয়েছে। কাকরাইলে একটা সিনেমা হল রিজার্ভ করে ভাড়া করে সেখানে বাংলাদেশের সংসদের তৎকালীন স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ এবং ৬০ জন বিশিষ্ট এমপিকে এই সিনেমা দেখানো হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদেরকেও এই সিনেমা দেখানো হয়েছে। ব্যাপার কি আছে এই সিনেমায়, কি আছে এই ফিল্মে, এই সিনেমাতে, যে এটা সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দেখানো হচ্ছে। তখন আমি চিন্তা করলাম তো এটাতে তো কিছু আছে। তো আমি এই সিনেমাটা দেখার খুব চেষ্টা করতেছিলাম কোথায় দেখা যায়। পরে একদিন প্রচার হলো যে চ্যানেল আইতে এটা দেখানো হবে। তো দেখতে বসলাম এবং আগাগোড়া পুরা সময় ব্যয় করে খাতা কলম নিয়ে বসে কি আছে এটাতে লেখার জন্য বসে গেলাম। এই সিনেমাটা মনের মানুষ, এই সিনেমাটা যখন বিভিন্ন হলে চলতেছে বাংলাদেশে, তখন চ্যানেল আইয়ের স্ক্রল নিউজে ওইটার প্রচার হতো যে কোথায় কোথায় চলতেছে, যাতে করে মানুষ কি করতে পারে, দেখতে পারে। তো এত দেখানোর জন্য খায় সেই সিনেমাটা, এটা তো অন্য কোনো বাণিজ্যিক সিনেমার মতো না, অস্বাভাবিক। যাই হোক, তো এই সিনেমা দেখার পরে যা বুঝলাম সেটা হলো
যে আসলে বাংলাদেশের সাধারণ মানুষেরা মুসলিম, এই মুসলিমদেরকে ভিন্ন একটা ধর্মে দীক্ষিত করার একটা চেষ্টার অংশ হলো এই সিনেমা। কথা বুঝে আসছে প্রিয়দিনী ভাইরা? অনেকে হয়তো বলবেন যে বাউলদেরকে নিয়ে হঠাৎ করে বলার কারণ কি? এই কারণ হলো এগুলো, যে বাউলদেরকে নিয়ে কিছু মিডিয়া, কিছু বুদ্ধিজীবী, কিছু লোক আমাদের সমাজে এত বেশি মাতামাতি করছেন, এবং তাদেরকে শুধু মুসলিম নয়, মুসলিমদের মধ্যে একেবারে আধ্যাত্মিক মুসলিম, মারেফতি মুসলিম যেটাকে বলে, এরকম মুসলিম হিসাবে তাদেরকে সমাজের সামনে সাব্যস্ত করার চেষ্টা করছে। তখন চিন্তা করলাম যে বাউলদের সম্পর্কে কিছু ধারণা নেওয়া দরকার। তখন থেকে আমি টুকটাক বাউলদের সম্পর্কে পড়াশোনা শুরু করলাম, এবং দীর্ঘ অনেক দিন পর্যন্ত ঘাটাঘাটি এবং পড়াশোনা শুরু করলাম। বাউলদের সম্পর্কে জানার জন্য আপনি বাংলাদেশে যারা বাউল নিয়ে গবেষণা করেন তাদের মধ্যে দুইটা বই খুব বেশি প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য। তার একটা হলো বাংলাদেশের একজন স্বনামধন্য বুদ্ধিজীবী ছিলেন, বড় মাপের নাস্তিকদের অন্যতম ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, ডক্টর আহমদ শরীফ। নাম শুনছেন আপনারা? আহমদ শরীফ সাহেবের নাম শুনেন নাই? ওনার লেখা বই বাউল তত্ত্ব। আরেকটা বই লালন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর আনোয়ারুল করিম চৌধুরী, তার লেখা বই বাংলাদেশের বাউল, বাউল সমাজ, সাহিত্য, সঙ্গীত। এই দুইটা বইতে বাউলদের সম্পর্কে সবচেয়ে বিস্তারিত তথ্য উপাত্ত আছে, এবং এটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। কথা বুঝে আসছে? এই বইয়ের আলোকে আমরা আগে প্রথমে জেনে নেই বাউলদের পরিচয় কি, বাউল শব্দের অর্থই বা কি, বাউল এই শব্দ কোত্থেকে আসছে, এর অর্থ কি, এটা নিয়ে তিনটা মত, অনেক মত আছে, তার ভিতরে মোটামুটি তিনটা মত উল্লেখ করার মতো। এক, বাউল আসছে বাতুল থেকে, বাতুল।